পৃথিবী যতদিন আছে ততদিন ঝড় তুফান আসবেই। এই ঝড় তুফানের ভয়ে আমরা কি আগেই বাঁচার আশা ছেড়ে দেব? না, ঝড় তুফানের হাত থেকে কি করে বাঁচতে হয় তা আমি জানি। আসতে দাও ওই তুফানকে, দেখি কত ভয়ঙ্কর হয়ে আসতে পারে। কিন্তু আপনি জানেন না, শুধু আমাদেরকে দমন করার জন্যই ওই জাতীয় অফিসারকে পাঠানো হচ্ছে। সিপার, এ কি সেই অফিসার যার 1 বছর আগেই এখানে আসার অর্ডার ক্যান্সেল করেছিলাম? ইয়েস ড্যাড, এবার সেই অর্ডার ক্যান্সেল করারও সুযোগ নেই, কারণ সে অলরেডি রওনা দিয়ে দিয়েছে। তাহলে ওকে পথেই শেষ করে দিই? না, ওকে আসতে দাও। ও যদি আমাদের কথায় উঠে বসে তাহলে ওকে মাথার মুকুট করে রাখবো, আর যদি আমাদের কথার অবাধ্য হয় তাহলে দেহ থেকে মাথা আলাদা করে দেব। 100% রাইট। শোনো, আজ থেকে সবাইকে কাচের মতো ঝকঝকে চকচকে পোশাক পরতে হবে। আলতু ফালতু পোশাক চলবে না। কেন? কেন তাও জানো না? আরে যখন বাদশা আসে তখন দরবার কাঁপে, যখন উজির আসে তো সিপাহীরা কাঁপে, যখন বিড়াল আসে তখন ইঁদুর পালায়, আর যখন বাঘ আসে তো জঙ্গল কাঁপে, আর যখন সৎসাহসী একজন পুলিশ অফিসার আসে তখন থানা থেকে শুরু করে সমগ্র এলাকা থরথর করে কাঁপে। আমার কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কিছুই বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? ওই ইন্সপেক্টর নয়, বাঘ। বাঘ মানে মানুষ খেকো বাঘ? হ্যাঁ, সে রয়্যাল বেঙ্গল টাইগার। যেখানে সে গেছে সেখানে সব বন্ধ করে দিয়েছে। বন্ধ মানে? বন্ধ মানে গুন্ডামি, মাস্তানি, খুন, হাইজ্যাক, মদ, জুয়া, স্মাগলিং, কালোবাজারি সব বন্ধ। তার মানে আমাদের 100% রাইট, বন্ধ, সব কিছু বন্ধ। এদিকে এসো। ইয়েস স্যার। তুমি অমন করছো কেন? ভয় পাচ্ছ নাকি? কেওয়াদ আলী কখনো ভয় পায় না। 100% রাইট। রাইট স্যার। তোমার বুকের নাম লেখা রয়েছে নিয়ামত আলী, আর তুমি বলছো কেয়ামত আলী। সরি স্যার, ভুলে বাপের নামটা বলে ফেলেছি। নিয়ামত আলী, অপরাধীরা আইনকে ভয় পায়, আইনের লোক আইনকে ভয় পায় না। আর তোমার ভয় পাওয়াটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের দুর্বলতা প্রকাশ পাবে। 100% রাইট স্যার। এবার কাজের কথা আসা যাক। ক্রিমিনালদের ফাইলপত্রগুলো কোথায়? 100% রাইট স্যার। স্যার এই নিন, আমি আগের থেকে সব ঠিক করে রেখেছি স্যার। এই ফাইলের মধ্যে এই এলাকার যত গুন্ডা, বদমাশ, দাগি, ফের আসামি, চোরা কারবারি, কালোবাজারি সমস্ত মারাত্মক ক্রিমিনালদের নাম লেখা আছে স্যার। রাজু, নিয়ামত আলী স্যার, এই 7 নাম্বার নাম রাজু লাল কালি দিয়ে লেখার কারণ কি? সাংঘাতিক, ভয়ঙ্কর স্যার। এই এলাকার সবচেয়ে মারাত্মক ক্রিমিনাল, জীবনের হুমকি। যে অফিসারই আসুক তাকে আমি আগে থেকে এই ব্যাপারে সাবধান করে দিই, কারণ এর বিরুদ্ধে কিছু বলা মানে নিজে বিপদ নিজে ডেকে আনা। শাট আপ স্যার। কে রাজু? মদ জুয়া খেলার হোটেলের মালিক স্যার, দুর্দর্শ ডাকাত, বহুত খারাপ বদমাশ লোক। এই থানায় আমার চোখের সামনে আজ পর্যন্ত যত অফিসার এসেছে কারো পক্ষে একে দমন করা সম্ভব হয়নি স্যার।
হচ্ছে নতুন এসেছো, যতগুলো চেয়ার তুমি ভেঙেছো রাজু তোমার ততগুলো হাড় ভেঙে দেবে। রাজু কোথায়? রাজু কোথায়? বল রাজু কোথায়? বল। ইন্সপেক্টর! আমার নাম রাজু, আমি এই শহরের রাজা। চিনে রাখেন ইন্সপেক্টর, আমি আইনের চোখ। আমি অপরাধী রাজরাই। এতদিন যে কালো হাতে হারাম পয়সা কামিয়ে টাকার পাহাড় গড়েছিস, আজ সে হাত আমি ভেঙে দেব। চাপাস ইন্সপেক্টর, আমি হারাম হালাল বুঝি না। এই দুই হাত তৈরি হয়েছে পয়সা লোটার জন্য, তো এই হাত করা পড়ার জন্য নয়। আইনের কোনো প্যাচে রাজু সাজা হলে আমাদের ভীষণ ক্ষতি হবে। আমাদের বাঁচতে হলে ওকে যে কোনো মূল্যে বেকসুর খালাস করে আনতে হবে। আপনি কিচ্ছু ভাবেন না, অতীতের মতো আমার কাজে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে সামান্য ছিদ্রটুকু ফাঁক থাকবে না। আমি সব ব্যবস্থা করে ফেলব। আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন। ছলে বলে কৌশলে যে করি হোক, রাজুকে আমি মুক্ত করবই। শাবাশ উকিল সাহেব। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ভীষণ বিপদে পড়ে আপনার কাছে আইছি। কি হয়েছে বলুন, আমাকে এক্ষুনি বের হতে হবে। আমার ঘরে কাল তো শীত কাটতে পরে বাবা দিয়ে গেছে। থানায় কেস দিন। কেস দিবার লেগেই তো আপনার কাছে আইছি। দয়া করে আমার বাড়িতে একটু চলেন, বেশি দূরে না, 2 মিনিটের রাস্তা। ঠিক আছে, উঠুন। দেখেন আমি আপনার ভালো করবো। আরে গায়ে হাত দিচ্ছেন কেন? 60 বছরের বুড়ির আবার দেখার কি আছে? তাইলে আমি নানি আর আপনি আমার নাতি। হ্যাঁ? আয়ের নাতি দুজন মিলে
ঘুমটার নিচে খেমট নেচে কোনো লাভ নেই, ধরা পড়ে গেছ তুমি প্রথম দেখাতেই। গোপন কথা যতই বলো গোপনে ফিরায়, পর্দা খুলে ঠিকই যাবে যখন সময় হয়। ইচ্ছে করে এখনই হয় তোমার গলা ধরি। আয়ের বন্ধু দুজন মিলে এবার ফিরতে করি। ভালোবাসার মিলন মালা এসো গলায় পরি। আয়রে বন্ধু দুজন মিলে এবার পীড়িত করি। ভালোবাসার মিলন মালা এসো গলায় পরি। আয়রে বন্ধু দুজন মিলে এবার পীড়িত করি। আয়রে বন্ধু দুজন মিলে এবার পীড়িত করি। আয়রে বন্ধু দুজন মিলে এবার পীড়িত করি। এই কি ভাবছো? আমি কিন্তু ভীষণ রাগ করেছি। তুমি চিঠিতে জানিয়েছিলে এসেই তুমি আমার সাথে দেখা করবে, অথচ বিশ্বাস করো, ভীষণ ব্যস্ত ছিলাম, কাজের চাপে সময় করে উঠতে পারিনি। কথা দিলাম এমনটি আর হবে না। এখন থেকে সুযোগ পেলেই তোমার সাথে দেখা করার আর আমার ভুল হবে না। কর্মস্থলে তোমার আর আমার এমন করেই দেখা হবে, তাই তো এমনটি হয়েছে। আর তাই হয়তো সেদিন তুমি বলেছিলে এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। কিন্তু তোমার কথা তো কিছু বললে না। তুমি হয়তো ভাবছো আমি এখন ওই বটতলা রুখি রয়ে গেছি। তার মানে তুমি কি? জি না, ওকালতি করছি ঠিকই, তবে কাল থেকে আমি সরকারি উকিলের সহকারী হিসেবে চাকরিতে যোগদান করছি। হ্যাঁ, তাই নাকি? ইয়েস। মধ্যাহ্ন বিরতির আর মাত্র 5 মিনিট সময় বাকি। এই অল্প সময়ের মধ্যে আমার সময় উপযোগী এবং মূল্যবান যারা শেষ করা সম্ভব হবে না, তাই আমি আদালতের কাছে আবেদন করছি মধ্যাহ্ন বিরতির পর আমাকে আবার জেরা শুরু করার অনুমতি দেওয়া হোক। দ্যাটস অল। মিস্টার খন্দকার, আপনার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। মিস্টার চাকলাদার, আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে মধ্যাহ্ন বিরতির পর আপনার জেরা পেশ করবেন। থ্যাংক ইউ মাই লর্ড ফর ইউর কাইন্ড পারমিশন। শুনুন, আপনি কি মিস্টার খন্দকার সাহেবের সহকারী শাহানা চৌধুরী? জি। খন্দকার সাহেব এটা দিয়ে বললেন সাক্ষীকে দিতে। বিপক্ষদলের উকিল জেরা করার সময় যাতে জবাব দিতে তার অসুবিধা না হয়। আপনি এখনো দাঁড়িয়ে কি ভাবছেন? জলদি যান। আপনার পরিচয়? আমি সরকারি উকিল খন্দকার সাহেবের সহকারী শাহানা চৌধুরী। জি আচ্ছা। এই খামটা খন্দকার সাহেব দিয়েছেন, পড়ে নিন। রাজুর বিরুদ্ধে আদালতে যে সাক্ষ্য তুমি দিয়েছো তা যদি আবার মিথ্যে প্রমাণ না করো, তাহলে তোমার বউ বাচ্চাকে গুলি করে হত্যা করা হবে। তুমি কি তোমার বউ বাচ্চার কথা ভুলে গেছো? আচ্ছা কাদের মিয়া, বলো তো, এই সেই লোক যে মদ, জুয়া, নারী পাচার, স্মাগলিং এসব অবৈধ অসামাজিক কাজের সাথে জড়িত? চেয়ে দেখো, ভালো করে দেখো। চুপ করে আছো কেন? বলো বলো, এই কি সেই লোক? তুমি তাকে চেনো? না না, আমি তাকে চিনি না। ইম্পসিবল। একে বলছো কাদের? একটু আগে তুমি আদালতে স্বীকার করেছো রাজুকে তুমি চেনো, আর এখন বলছো তাকে তুমি চেনো না। মিস্টার পাবলিক প্রসিকিউটর,
সাক্ষীকে ভয় দেখে কোনো লাভ হবে না। অর্ডার অর্ডার অর্ডার। বিশ্বাস করুন, এ সম্বন্ধে আমি কিছুই জানি না। আমি আমি আমার জবানবন্দি বদলাতে চাই। কেন? তখন আমি অসুস্থ ছিলাম, এখন আমি সম্পূর্ণ সুস্থ। এখন যা বলছি সম্পূর্ণ সত্যি বলছি, আগে যা বলেছি সব মিথ্যে, সব মিথ্যে। তাহলে প্রথমে তুমি কেন মিথ্যে সাক্ষী দিয়েছিলে? আই অবজেক্ট ইউর অনার, সাক্ষীকে ধমকে পুনরায় মিথ্যে বলানোর চেষ্টা করা হচ্ছে। অর্ডার অর্ডার, প্রসিড অন। মহামান্য আদালত, আসামি রাজুর বিরুদ্ধে আনিত অভিযোগ মদ, জুয়া, স্মাগলিং, নারী পাচার এসবই সাক্ষীর সাক্ষ্য প্রমাণ এবং স্বীকারোক্তিতে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এই তরুণ যুবক সম্পূর্ণ নির্দোষ। অতএব আমি আদালতের কাছে আবেদন করছি, এই নিরপরাধ রাজুর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়, তাকে সসম্মানে খালাস দেওয়া হোক। দ্যাটস অল ইউর অনার। আজকের জন্য এই কোর্ট মুলতবি ঘোষণা করা হলো। একজন সরকারি উকিল হয়ে আইনের সাথে বেইমানি করে একজন অপরাধীকে বেকসুর খালাস করার সুযোগ করে দেওয়ার জন্য শাহনাজ চৌধুরী অপরাধ করেছে, তাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই মুহূর্তে তাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য আমি আপনার কাছে আবেদন করছি। বিশ্বাস করুন স্যার, খন্দকার সাহেবের নাম বলে একটা লোক আমাকে ওই খামটা দিয়েছিল, আর আমি মিথ্যা বলার চেষ্টা করো না, সত্যি করে বলো কত টাকা ঘুষ খেয়েছো? ঘুষ আমি খাইনি। বিশ্বাস করুন স্যার, আমার বোকামির জন্য একটা ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আমি আর এ ধরনের ভুল করব না। আপনার বিরুদ্ধে সরকারি উকিলের আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হবে, আর তদন্ত না হওয়া পর্যন্ত আপনাকে আইন ব্যবসা থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ সংবাদ তোমার কাছে পৌঁছে গেছে বাবা? বিশ্বাস করো বাবা, আমি নির্দোষ, এ সব মিথ্যে, আমি ঘুষ খাইনি। তুমি তো জানো বাবা, তোমার মেয়ে কখনো মিথ্যে কথা বলে না। বিশ্বাস করো বাবা, এ কথা আমি কাউকে বোঝাতে পারিনি, শুধু তুমি বিশ্বাস করো বাবা, আমি ঘুষ খাইনি, আমি ঘুষ খাইনি। শুধু নাচ দেখাতে, প্রেম 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 ভরা আজকে রাতে, ও প্রেম 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 ভরা আজকে রাতে। গান 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 শুধু গান শোনাতে, নাচ 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 শুধু নাচ দেখাতে, গান 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 নাচ নাচ নাচ
তাহলে তুমি আমার সুখ দেখতে এসেছো? লক্ষটা ঘুষ খেয়ে আমি কত সুখে সোনার পালঙ্কে শুয়ে আছি, আর তুমি বা বিশ্বাস করবে না কেন? যেখানে সারা দুনিয়া বিশ্বাস করছে, আমি চিৎকার করে বললেও পৃথিবীর কেউ আমার কথা বিশ্বাস করবে না। আমি 1000 বার স্বীকার করছি আমি ভুল করেছি। মানুষ মাত্রই ভুল হয়। নিজের বোকামির জন্য আমি অনুতপ্ত, দুঃখিত। এই বোকামির কি কোনোই ক্ষমা নেই? এই ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি ভোগ করতে হবে? আমার নামের উপর যে মিথ্যে অপবাদ দিয়েছে, সেই অপবাদের আঘাতে আমার বাবাকে আমি চিরতরে হারিয়েছি। আমার এতদিনের সাধনার স্বপ্ন, মান, সম্মান সব শেষ হয়ে গেছে। বিশ্বাস করো, আমি ঘুষ খাইনি। সব মিথ্যে, সব মিথ্যে। কেঁদো না শাহানা, তোমার এই কান্নার কোনো মূল্য নেই। তুমি যে নির্দোষ তার সত্যতা আইনের কাছে প্রমাণ করতে হবে। আর তোমার কথা যদি সত্যি হয়, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার অপরাধের তদন্ত করে প্রমাণ করে ছাড়ব। তোমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে। তুমি আমার উপর বিশ্বাস রেখো। চলি। যারা খুন করলো তারাই আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল। এখানে সই করো। আজ থেকে 5 বছর আগে সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত স্বামী প্রকৃত খুনি বলেই তার শাস্তি হয়েছে। তথাকথিত মার্শাল আর্টের নায়ক তার আর্টের কৌশল প্রয়োগ করে ছোড়ার সাহায্যে খুন করেছে। সে খুনি, প্রকৃতই খুনি, তাকে শাস্তি পেতেই হবে। এভাবেই সমাজ আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। That's all, Your Honor. Your Honor, এই অনিচ্ছাকৃত বেয়াদবির জন্য আমি মহামান্য আদালতের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শুধু আদালতে প্রমাণ করতে চেয়েছি যে কোনো মানুষ অতর্কিত আক্রমণে সে আত্মরক্ষার শেষ চেষ্টা করবেই। আমি একজন নারী হয়ে আমার লাইনের প্রতিপক্ষের উকিল সাহেবের উপর হাত তোলার অভিনয় করতেই আত্মরক্ষার জন্য ভয়ে আত্মহলেন সবল পুরুষ মানুষ হয়েও। ইওর অনার, আমার মক্কেল রমজান ঠিক তেমনি করে আত্মরক্ষার কৌশল অবলম্বন করেছিলেন, শুধুমাত্র নিজেকে বাঁচাবার জন্যে। চোরা কারবারিদের জঘন্য প্রস্তাব প্রত্যাখ্যান করাতে, তার প্রতিশোধ নেবার জন্য কুখ্যাত গুন্ডারা সুপরিকল্পিতভাবে রমজানের উপর আক্রমণ করে। শুরু হয় হত্যা আর আত্মরক্ষার সংঘাত। রমজানে আত্মরক্ষার কৌশল বুঝতে না পেরে আক্রমণকারীরাই নিজেদের একজন সহযোগীকে খুন করে। তাই মহামান্য আদালতের কাছে আমার আর্জি, ওই খুনের মামলার সাক্ষী সেই এলাকার নাইট গার্ড ফজর আলীকে আমি জেরা করতে চাই। আর্জি মঞ্জুর। সাক্ষী ফজর আলী হাজির। আচ্ছা ফজর আলী, 5 বছর আগে আপনি আদালতে হলফ করে এই আসামিকে শনাক্ত করে বলেছিলেন যে এই সেই লোক যে আব্দুল মজিদকে খুন করে রাস্তার আলোতে পালিয়ে যেতে দেখেছিলেন। হ্যাঁ, আমি পালিয়ে যেতে দেখেছি।
ওই রাতে যে স্থানে খুন হয়, আপনি কি খুনিকে খুন করতে দেখেছেন? না, আমি সেই স্থানে খুন করতে দেখিনি, তবে খুনিকে পালিয়ে যেতে দেখেছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি খুনিকে পালিয়ে যেতে দেখেছেন? জি, স্পষ্ট পালিয়ে যেতে দেখেছি। আচ্ছা, সেদিন তো ছিল ঝড়ের রাত, আকাশ ছিল মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, চারিদিকে অন্ধকার। আপনি কেমন করে চিনতে পারলেন যে এই আসামি সেই লোক? যখন আসামি পালিয়ে যাচ্ছিল তখন রাস্তার আলোতে আমি খুব ভালো করে দেখেছিলাম। ও, রাস্তার আলোতে খুব ভালো করে দেখেছিলেন? এত ভালো করে দেখেছিলাম যে আসামিকে চিনতে আমার ভুল হতেই পারে না। তার মানে রাস্তার আলো না থাকলে আসামিকে আপনি নিশ্চয়ই চিনতে পারতেন না, তাই না? নিশ্চয়ই না। তখন সন্ধ্যে 7টা না? তখন ঠিক সন্ধ্যে 7টা। আমি যদি বলি আপনি মিথ্যে সাক্ষী দিচ্ছেন? আই অবজেক্ট ইউর অনার, আমার সাক্ষীকে ধমকে তার মুখ দিয়ে মিথ্যা কথা বলার অপচেষ্টা করা হচ্ছে। অফকোর্স রাস্তার আলোতেই সে খুনিকে দেখেছে। আমার প্রতিপক্ষের উকিল সাহেব এমন ভাবেই বলছেন যেন মনে হচ্ছে খুন করার সময় তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। থ্যাংক ইউ ইওর অনার। সেদিন তখন রাস্তায় আলো ছিল না। সেদিন তখন রাস্তায় আলো ছিল। সন্ধ্যে 7টার সময় রাস্তার আলো জ্বলেনি। রাস্তায় আলো জ্বলছিল, সেই আলোতে খুনিকে আমি পালিয়ে যেতে দেখেছিলাম। আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি ফজর আলী, আদালতে দাঁড়িয়ে হলফ করে মিথ্যে কথা বলা অপরাধ? হ্যাঁ, আমি সত্য বলছি। ইওর অনার, ফজর আলী টাকা খেয়ে কোর্টে মিথ্যে সাক্ষী দিয়েছে। সে খুন করতেও দেখেনি, খুনিকে পালিয়ে যেতেও দেখেনি। তার প্রমাণ 1965 সালের 4 জানুয়ারি মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে বিকেলে প্রচন্ড ঘূর্ণিঝড় হয়, যার ফলে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফুলতলা এলাকায় সন্ধ্যে 6টা থেকে রাত 9:30 পর্যন্ত কোনো বিদ্যুৎ ছিল না। প্রমাণ হিসেবে আমার কথার সমর্থনে ফুলতলা মিউনিসিপ্যালিটি এবং বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্রের রিপোর্ট মহামান্য আদালতে পেশ করলাম। সমাজের প্রভাবশালীদের কালো টাকার জোরে নিজহীন স্বার্থ রক্ষার্থে মিথ্যে সাক্ষী দিয়ে এই সমস্ত ঘৃণ্য, জঘন্য, কুখ্যাত, মুখোশ পরা ব্যক্তিরা নিরীহ নির্দোষ মানুষগুলোকে চক্রান্তের শিকার করে বছরের পর বছর জেল খাটিয়ে আর কতদিন শত শত মায়ের বুক খালি করবে? আর কতদিন? আর কতদিন? আর কতদিন? আর কতদিন? এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই ইওর অনার। সকল সাক্ষী প্রমাণে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রমজান আলী আব্দুল মজিদকে খুন করেনি। ঘটনার পরিপ্রেক্ষিতে রমজান আলী শুধু আত্মরক্ষার চেষ্টা করেছে মাত্র। হামলাকারীরাই আব্দুল মজিদকে খুন করেছে। তাই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রমজান আলীকে বেকসুর খালাস দিচ্ছে এবং মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে ফজর আলীকে বাংলাদেশ দণ্ডবিধির 193 ধারা মতে 5 বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করছে। আপা, আমি না বুঝে আপনার সাথে প্যার থেকে করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ মা, তুমি যেমন আমার বুক থেকে হারিয়ে যাওয়া বুকের মালিককে ফিরিয়ে দিলে, আমি যতদিন বেঁচে থাকবো আমার এই 2 হাত তুলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবো। আল্লাহ যেন কোনোদিনই তোমার বুক খালি না করেন মা। আল্লাহ তুমি মঙ্গল করবেন, আপনি আমাকে দোয়া করবেন। আসি মা, চল বাবা।
পাগলামি করছো? পাগলামি না শাহানা, তোমার আমার চাওয়া পাওয়ার মাঝে কোনো বাধা রাখতে চাই না। আল্লাহকে সাক্ষী রেখে এই মাজারে এক্ষুনি তোমাকে আমি বিয়ে করব। শাহিদ, কথা দিচ্ছি তোমার অমর্যাদা কোনোদিন করব না। নিশ্চয়ই বিয়েতে তোমার কোনো আপত্তি থাকবে না? এসো। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। আল্লাহর ওলিদের যারা সম্মান করে, সন্তুষ্ট করে, আল্লাহ তাদের সন্তুষ্ট করেন। তা বাবা, তোমরা কি চাও? বাবা, আপনার দোয়া নিয়ে আমরা দুজন এক্ষুনি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ, এ তো খুবই আনন্দের কথা। তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি ইসলামী শরীয়ত মোতাবেক কাজী ডেকে তোমাদের বিয়ের সব ব্যবস্থা করে দিচ্ছি। ইয়া আল্লাহ। আসুন আসুন, এটাই আপনাদের ঘর। এখানে সব ব্যবস্থা আছে। তবু কোনো অসুবিধা হলে আমাকে ডাকবেন। আচ্ছা, চলি। শুভরাত্রি। আমি পাশের ঘরেই আছি। ভেজা কাপড়ে থাকলে অসুখ করবে। আমি ব্যবস্থা করছি। এই যে অমন করে কি দেখছো? সত্যি তুমি কত সুন্দর। তোমাকে এমনি করে আমি সারা জীবন দেখব। বিশ্বাস করো শাহানা, আমার এই জীবন শুধু তোমারই জন্য। যা, আমার লজ্জা করে না বুঝি? এই বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিকে শুধু বলতে ইচ্ছে করছে, এই বৃষ্টি যেন কোনো দিন না থামে, শুধু ঝরতেই থাকুক। আমার মন কি বলছে জানো? কি? এই বৃষ্টির ফোঁটাগুলো যেন আকাশ থেকে ফুলের পাপড়ি হয়ে তোমার আমার মাঝে প্রেমের বৃষ্টি হয়ে ঝরছে।
মাটিতেই পেতেছি সজ্জা মাটিতেই পেতেছি সজ্জা ওগো বৃষ্টি তুমি এসো জোরে জোরে পৃথিবী যেন আজ ঘুমিয়ে পড়ে কেউ জানবে না এসেছি যে অভিসারে আসতে পারি? এসেই তো পড়েছেন। কাকে চান? আপনাকে। আমাকে? কি ব্যাপার? যোগ্য উকিল সাহেবা হিসাবে চারিদিকে আপনার সুনাম ছড়িয়ে পড়েছে, তাই আমার তরফ থেকে কংগ্রাচুলেশন। আর উপহার হিসাবে এই ফুলের তোড়া। কোনো অনুমতি নিয়েছেন? উপহার দিতে কি অনুমতির দরকার হয়? আমি যে আপনার উপহার গ্রহণ করব, তা আপনি কি করে ভাবলেন? গ্রহণ করতে আপত্তি কেন আমি জানি না, তবে আপনি উপহার পাওয়ার যোগ্য। মনে কিছু করবেন না, আপনি দেখতেও কিন্তু অদ্ভুত সুন্দরী। আচ্ছা চলি। টেলিগ্রাম টেলিগ্রাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাদার সিরিয়াস কাম শপ, বাবা মৃত্যুশয্যায়। বাবা সাহেব, বাবা তুই এসেছিস। বাবা তুমি শান্ত হও, তুমি ভালো হয়ে উঠবে।
আমার আর ভালো যাবার সময় তোকে যে কাছে পেলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি চুপ করো বাবা, তোমার কষ্ট হচ্ছে। তুই তো জানিস বাবা, এই মা বাপ মরা এতিম চান্দাকে আমি আমার নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। বাবা, সবই তো আমি জানি। তুই সব জানিস না। ওর বাবা ছিল আমার ছোটবেলার বন্ধু। ওর বাবাকে আমি কথা দিয়েছিলাম চান্দাকে আমি আমার পুত্রবধূ করে নেব। কথা বলছিস না কেন? অস্থির হো না বাবা, আগে তুমি ভালো হয়ে ওঠো। সাহেব, আমি মৃত্যু পথযাত্রী হয়ে পুত্রের কাছে পিতার দাবি নিয়ে শেষ ভিক্ষা চাচ্ছি বাবা। বিদায় বেলায় তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিস নে। চান্দাকে তুই তোর স্ত্রী করে নে। আজ থেকে তুই ওর স্বামী। দে বাবা, হাতটা বাড়িয়ে দে। দে আল্লাহ, আমি ওয়াদামুক্ত হলাম। তোমরা সুখে চাচা, বাবা। ইয়েস, অ্যাডভোকেট শাহানা চৌধুরী বলছি। কেমন আছেন? সত্যি আপনার কথা আমার মনে পড়ে, আপনাকে দেখতে ইচ্ছে করে। কে আপনি? যেমন আপনার কণ্ঠ, তেমনি আপনি দেখতে অদ্ভুত সুন্দরী। আপনি কে? সেদিন যে ফুলের তোড়া উপহার দিয়েছিলাম, আপনার পছন্দ হয়েছে? সুটকেসটা নিয়ে আয়। ঠিক আছে। এসো। হ্যালো। এই, তোমার উপর ভীষণ রাগ করেছি। একদিনের কথা বলে ফিরতে এত দেরি করলি কেন? হ্যাঁ, সব বলবো, আমি আসছি। আমার একদম ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আব্দুল জি, তোর বেবি সবকে ঘরগুলো দেখিয়ে দে, আমি আসছি। চলেন ভাবি, আসেন আসেন। শাহানা, কি ব্যাপার, এত দেরি করলে যে? শাহানা, আমার বাবা মারা গেছে। আর বাবার মৃত্যুর সাথে সাথে এক অচেনা ঝড় এসে আমার জীবনের সবকিছু ওলটপালট করে দিয়ে গেছে। শাহানা, মানে?
আমি বিয়ে করেছি। আমি বিশ্বাস করি না। বলো সাহেব, বলো, এসব মিথ্যে। না, মিথ্যে নয়, সব সত্যি। তুমি মিথ্যে কথা বলছো। তুমি বিয়ে করতে পারো না। বিয়ে তো তোমার সঙ্গে আমার হয়েছে। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এর জন্য আমি দায়ী নই, বিশ্বাস করো, এর জন্য আমি দায়ী নই। তোমার আর কোনো কথাই আমি শুনতে চাই না। কোথায় গেল তোমার সেই মন ভোলানো কথা? তবে কি তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি? বলো। শাহানা, আমার তো তুমি বিশ্বাস করো। বিশ্বাস? যে বিশ্বাসের মর্যাদা রাখতে জানে না তাকে বিশ্বাস? কেন এসেছো? মিথ্যেবাদী, প্রতারক, বেঈমান। চলে যাও, চলে যাও এখান থেকে। আর কোনোদিন আমার এখানে আসবে না। চলে যাও। কি হয়েছে আমার? হঠাৎ উত্তেজিত হয়, মাথা ঘুরে পড়ে গেছেন। এই ওষুধগুলো লিখে দিয়ে গেলাম, নিয়মিত খাবেন। ভয়ের কিছু নেই, খুশির খবর। আপনি মা হতে চলেছেন। আপনি মা হতে চলেছেন। আপনি মা হতে চলেছেন। মা, মা, কত বড় ভুল করলে আপা, বলো এখন কি করবে? এই সন্তানকে জন্ম দিলে কলঙ্কের কালেমা চিরদিনের জন্য তোমার কপালে লেখা হয়ে যাবে। তুমি বলবোটা কি? না না, এ হতে পারে না। এ আমার ভুল নয়, কলঙ্ক নয়। আমার সন্তান আমার প্রেমের পবিত্র ফুল। সে ফুল না ফুটতেই আমি ঝরে যেতে দেব না। ও আমার কলঙ্কের চিহ্ন নয়, আমার ভালোবাসার চিহ্ন, আমার প্রেমের চিহ্ন। প্রেমের চিহ্ন নয়, বলো কলঙ্কের চিহ্ন। পিতার পরিচয় ছাড়া কে তোমার সন্তানকে স্বীকৃতি দেবে? এ সমাজ এত সহজে এটাকে মেনে নেবে না। তবু আমার সাথে, আমার সন্তানের সাথে মিথ্যেবাদী প্রতারক সাহেবকে জড়াতে চাই না। তোমার সন্তান একদিন বড় হয়ে পিতার নাম জানতে চাইবে, তখন কি উত্তর দেবে? কেমন করে সেদিন অস্বীকার করবে তোমার সন্তানের জন্মদাতাকে? আমার সন্তান আমার পরিচয়ই বড় হবে। আমি আমার সন্তানকে জন্ম দেব, আমার আদর্শ আগে মানুষ করে গড়ে দেব। তবু আমার নিষ্পাপ সন্তানকে গলা টিপা হত্যা করতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। হ্যালো, বলো। খাবার নিয়ে বসে আছি, দুপুরে খেতে আসবে না? কাজে ভীষণ ব্যস্ত আছি, আমার ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নাও। এই শুনো, বলো। আজ বিকেলে বেড়াতে নিয়ে যাবে না? বিকেল আসুক, তখন দেখা যাবে। আচ্ছা, রাখি। শুতে যাবে না? রাত অনেক হয়েছে।
দেখছো না কাজ করছে? যাও তুমি তোমার ঘরে শুয়ে পড়ো। বিয়ের পর আজ পর্যন্ত আমি তো আমার ঘরে শুয়ে আছি। বিরক্ত করো না তো, কাজ করতে দাও। সব সময় তুমি কাজের নামে, অফিসের নামে বাইরে বাইরে কাটাচ্ছ। তুমি আমাকে এড়িয়ে চলছো, এটা কি আমি বুঝতে পারি না? তুমি আজকাল বেশি কথা বলতে শিখেছো। আর কত মুখ বুঝে থাকবো? অফিসে কাজের ঝামেলা, বাসায় তোমার যন্ত্রণা, আমার কোথাও শান্তি নেই। এসব আমার সহ্য হয় না। কথা দিচ্ছি, তোমার অমর্যাদা কোনোদিন করব না। নিশ্চয়ই বিয়েতে তোমার কোনো আপত্তি থাকবে না? এখন আমি কি করব? তোর করার কিছুই নেই। চান্দা তোর বিবাহিতা স্ত্রী, এ কথা তুই অস্বীকার করতে পারবি? কিন্তু শাহানা যে আমার বিবাহিতা স্ত্রী, সে কথা আমি অস্বীকার করবো কি করে? এখন তার সাথে বিশ্বাসঘাতকতা করবো? কিন্তু চান্দা তো তোর দুর্ঘটনার জন্য দায়ী নয়। আর চান্দাই বা এই জীবন মেনে নেবে কেন? তাহলে দুর্ঘটনার জন্য কি শাহানা দায়ী? তা না হলে শাহানায় বিয়ে মেনে নেবে কেন? আমি চান্দাকে সহজভাবে মেনে নিতে পারছি না, আর শাহানাকে আমি চিরতরে ভুলতে পারছি না। বল, কে তোর স্ত্রী? চান্দা শাহানার তো কোনো দোষ নেই। তুই দোষী, তুই অপরাধী, তুই বিশ্বাসঘাতক, তুই বিশ্বাসঘাতক। না! রাজু, তুমি এ সময় এখানে? একটা কথা বলবো বলে এসেছি। বলো। আমাদের উকিল মিস্টার চাকলাদার আর আগের মতো যুক্তি দিয়ে মামলা জিততে পারছেন না। যেভাবে সে হেরে যাচ্ছে তাতে আমাদের অন্য কোনো একজন উকিল না রাখলে মারাত্মক ভুল হবে। কাকে উকিল হিসাবে নিয়োগ করার কথা ভাবছো? বর্তমানে শহরের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অ্যাডভোকেট শাহানা চৌধুরী। আমাদের উকিল হিসাবে তাকে নিয়োগ করতে পারলে ভবিষ্যতে আমাদের জন্য ভালো হবে। দেখো রাজু, আমি জানি না যে তুমি আমাকে কতটুকু জানো, তবে তোমার জানা উচিত আমার ব্যবসার পথটা ওয়ান ওয়ে, অর্থাৎ যে পথ দিয়ে শুধু আসা যায়, চলে যাওয়ার কোনো বিকল্প পথই নেই। আমার মনে হয় তুমি নিশ্চয়ই সুন্দরী মহিলা উকিল শাহানা চৌধুরীর প্রেমে পড়েছ। তুমি জানো না, পৃথিবীতে সমস্ত ধ্বংসের পিছনে একটা নারী যথেষ্ট। তাই নারীকে ভোগের সামগ্রী ছাড়া আমাদের আর কিছুই ভাবা ঠিক হবে না। আমার জানা মতে পৃথিবীতে যত মহৎ কাজ হয়েছে তার পেছনে কোনো না কোনো ভাবে নারী প্রেরণা জুগিয়েছে। ওকে, বাই। ইয়েস বস। রাজুর মতি গতি ভালো লাগছে না। এখন থেকে ওর প্রতি কড়া নজর রাখতে হবে। এখন থেকে তাই হবে বস। আমার মামা খেলা করে, ছোট মামা ডোলে ডোলে। দেখ তো জামাই, কে এলো? আচ্ছা, শাহানা কোথায়? জানি না। বল কোথায় শাহানা? বললাম তো আমি জানি না। শাহানা কোথায়? কেন তুমি আবার এখানে এসেছো? তোমার সাথে আমার কথা আছে শাহানা। না, তোমার সাথে আমার কোনো কথা নেই। আর কোনোদিন আমার তুমি সীমানায় তুমি আসবে না। তোমাকে আমি দেখতে চাই না, তোমাকে আমি চিনি না। শাহানা, আমার কথা শোনো। এই নাও তোমার মিথ্যে পাপের বোঝা। তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে।
আমাকে তুমি বুঝতে চেষ্টা করো শাহানা, আমার একটা কথা শোনো শাহানা। শাহানা, আইনের লোক হয়ে সাদা পোশাকে এমন বেআইনি কাজ করা উচিত নয়। তোর মতো একজন দাগী আসামির কাছে আমাকে আইন শিখতে হবে? এটা মদ জুয়ার আড্ডা নয়, ভদ্রলোকের বাড়ি। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ইন্সপেক্টর শাহেদ আর রাজুর মধ্যে মরণ লড়াই চলছে, এখন আমি কি করবো? ওভার, ওয়ান্ডারফুল, কিল হিম। রাজুকে গুলি করো, ওকে গুলি করে মারো, তাহলে আমাদের সাপও মরবে, লাঠিও ভাঙবে না, সবাই জানবে রাজুকে পুলিশে মেরেছে। এই সুযোগ হাতছাড়া করো না। কিল হিম। তোর পুলিশ বাহিনীকে গুলি করতে নিষেধ কর ইন্সপেক্টর, নইলে ওই গুলি তোর গায়ে লাগবে। তোর লোকদের গুলি করতে নিষেধ কর, নইলে তোদের কাউকে আমি ছাড়বো না। আমি একাই তোর মতো পুলিশের জন্য যথেষ্ট, আমি একা তোর মতো গুন্ডার জন্য যথেষ্ট। আউট অফ ডেঞ্জার। এই তো জ্ঞান ফিরে এসেছি। দাঁড়ান স্যার, আপনার গুলি লাগার ব্যাপারে রাজুর কি কোনো হাত আছে? না, ওর কোনো হাত নেই, ওই তো আমাকে বাঁচিয়েছে। আপনি ঠিকই বলেছেন, আপনাকে সময় মতো হাসপাতালে না নিয়ে এলে বাঁচানোই সম্ভব হতো না। দাঁড়াও রাজু, রাজু তোমার সাহস আছে, তোমার শক্তি আছে। এই শক্তি আর সাহস যদি তুমি সমাজের মানুষের উপকারে লাগাতে, সত্যি তুমি অনেক বড় হতে। আমি তোমার ভেতরের আসল মানুষটাকে চিনেছি। তোমার সুন্দর একটা মন আছে। তোমাকে আমি অনুরোধ করছি রাজু, তুমি সৎ পথে চলো, ভালো হয়ে যাও। একটিবার, শুধু একটিবার আমার কথাগুলো ভেবে দেখো। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আসুন রাজু সাহেব, আসুন, আপনার আসার অপেক্ষাতেই আমরা আছি। সত্যি আপনার রাজুর কোনো জুড়ি নেই, সেই সাথে রাজুর শক্তি এবং সাহসেরও তারিফ করতে হয়। সব মাল বুঝে নিয়ে আমার পাওনা আমাকে দিলে খুশি হব। তুমি জানো কত টাকার মাল তুমি নিয়ে এসেছো? তোমার ট্রাকে আছে 1 কোটি টাকার সোনা, কিন্তু তোমার মগজে বুদ্ধি বলতে কিছু নেই। কি বলতে চাও তুমি? তোমাকে আমি দিতে চেয়েছিলাম 50-50 শেয়ার, 6 লক্ষ টাকা। এখন টাকার বদলে তোমার শক্তি সাহসের উপহার হিসেবে তুমি পাবে আমার বন্দুকের পর পর 6টা গুলি। আমার সাথে বেইমানি করলে তার ভয়াবহতা কি হতে পারে একবার ভেবে দেখেছিস? চুপ কর হারামজাদা, আমার নিশানা থেকে তুই আর ইন্সপেক্টর সাহেব চৌধুরী কেউ বাঁচতে পারবি না। বেঈমান, নিশানা! Don't move! হাবিলদার, মিস্টার ডেসিকো, শুধু দল থাকলেই চলে না, দল চালাবার যোগ্যতা থাকতে হয়। এবার বলো, কার বুদ্ধি বেশি, তোমার না আমার? হ্যাঁ, রাজুর পরামর্শ আর সহযোগিতায়
তোমার মতো একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। ইন্সপেক্টর, তোমার বাড়াবাড়ির সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার বিষাক্ত সবল থেকে তুমিও রেহাই পাবে না। তোমার চোখ রাঙানিকে আমি ভয় করি না। আইনের মাধ্যমে তোমার উপযুক্ত বিচার হবে। চলো। পুলিশের কুত্তা, তোকে আমি ছাড়বো না। মনে রাখিস, তোর জন্য আমার দেহ থেকে যতটুকু ঘাম ঝরবে, আমিও ঠিক ততটুকু রক্ত তোর দেহ থেকে ঝরাবো। আপনি বিশ্বাস করুন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে। আমরা অভিজাত বংশের লোক, আমাদের মান সম্মান থাকবে না। আমরা দোষী নই, আর নির্দোষীকে খালাস করাই আপনার জীবনের একমাত্র লক্ষ্য। এ মামলার সত্য মিথ্যা আদালতই প্রমাণ করবে। আমি আপনাদের কেস নিতে পারবো না। যত টাকা লাগে আমি দেব, আমাদেরকে মিথ্যে মামলার হাত থেকে বাঁচান উকিল সাহেবা। আমাকে টাকার লোভ দেখিয়ে কোনো লাভ নেই। আপনি বহু জঘন্য অপরাধের সাথে জড়িত। আমি দুঃখিত, আমি আপনাদের কেস নিতে পারবো না। দাঁড়াও অ্যাডভোকেট শাহানা চৌধুরী, আমি তোর এই অপমানের প্রতিশোধ নেবই। কদিন তুই আমাকে এই জেলখানায় আটকে রাখবি, একদিন না একদিন আমি বের হবই। অর্ডার, অর্ডার। বাংলাদেশ দণ্ডবিধির 366 নম্বর ধারা মতে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষী প্রমাণে, পুলিশ রিপোর্টে ও নিরপেক্ষ তদন্তে পুরোপুরি সত্য প্রমাণিত হওয়ায় আদালত আসামি মিস্টার ডিসিকো ও তার সহযোগী সকল আসামিদের 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। সালাম। ডিউটিতে ফাঁকি দেওয়া হচ্ছে। তবে কি করব স্যার, এলাকা এখন শান্ত, কোনো ক্রাইম হচ্ছে না। বড় বড় হুই কাতলা ধরা পড়েছে, আর এই চুনিপুটি চিংড়া কেউ চটপুটি লটপুটি বিক্রি করছে, আর কেউ তালে সবত, বেলে সবত, চিনি সবত, গুড়ি সবত নিয়ামত আলী। নাজার নিয়ামত আলী। আচ্ছা নিয়ামত আলী, হ্যাঁ মনে আছে বেশি কথা বললে কি হয়? হ্যাঁ, এই পেটের গ্যারান্টি থাকে না। চাকরির গ্যারান্টি থাকে না। ইয়েস স্যার, 100% রাইট স্যার। বুঝেছো? ডিউটি করো। আব্দুল চাচা, কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে এসো। শাহানা চৌধুরী, অ্যাডভোকেট, গুলশান। সুপ্রিয় শাহানা, কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু ঘটনা নিজের অজান্তে ঘটে যা কারো নিয়ন্ত্রণে থাকে না। আমার বিয়েটাও তাই। তুমি বিশ্বাস করো, আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। আমার কিছু করার উপায় ছিল না, কিন্তু আমি আজও তোমাকে ভুলতে পারিনি। তুমি আমার মনের আকাশে আজও ধ্রুব তারার মতো জ্বলে আছো। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম। দিদি, তোমার শাহেদ। আমার কাছে দাও। তোমার চা।
আব্দুল কোথায়? চায়ের কাপে আমার হাত লাগলে চায়ের স্বাদ মিষ্টি বদলে যাবে না? তুমি আজকাল অনেক বড় বড় কথা বলতে শিখেছ। নীরবতায় যদি তোমার ভালো লাগে তাহলে একটা পাথরের মূর্তিকে বিয়ে করে নিতে পারতে। তোমাকে বিয়ে করাটা আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট ছাড়া কিছুই নয়। অ্যাক্সিডেন্ট? তোমার কাছে এই বিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। পুতুল খেলা ভেবে আমার এই বিয়েকে অস্বীকার করে তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিতে পারো না। কে তোমার জীবন নষ্ট করেছে? গাড়ি বাড়ি শাড়ি গয়না চাকর বাকর থাকা খাওয়া সবই তো আমি তোমাকে দিয়েছি। তোমার কিসের অভাব? দুবেলা দুমুঠো ভাত, সেতু পোশাক কুকুর বেড়ালেরও জোটে, কিন্তু তুমি একজন স্বামী হয়ে স্ত্রীর মর্যাদা দাওনি। তুমি যদি আমাকে ঘৃণাই করবে তবে কেন বিয়ে করেছিলে? খেলনার মতো শোকেসে সাজিয়ে রাখার জন্যই কি তুমি আমাকে বিয়ে করেছিলে? তোমার পালঙ্কে কাটার আঘাতে আমি ঘুমোতে পারি না। আমিও তো ফুল ছিটানো পালঙ্কে শুয়ে নেই। চান্দা, তুমি আমাকে মিছে দোষ দিও না। এ সবই আমার দুর্ভাগ্য, আর এই সব কিছুকে আমি ভাগ্যের নির্মম পরিহাস বলে মেনে নিয়েছি। ভাগ্য বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। তুমি আমাকে ধোঁকা দিয়েছো। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। এই দেখো, চিনতে পারো কিনা তোমার প্রথম ও শেষ প্রেম। আমি তোমার বিবাহিতা স্ত্রী হয়ে আমার নারীত্বের অপমান কেমন করে সইব? সব মেয়ের জীবনে সুখ থাকে, শান্তি থাকে, স্বপ্ন থাকে। একটা কথা তুমি মনে রেখো, কোন স্ত্রী তার স্বামীকে বিক্রি করতে পারে না। স্ত্রী যদি স্বামীকে না পেল তবে সে কোথায় যাবে, কি করবে, কাকে নিয়ে বাঁচবে? বলতে পারো, বলতে পারো। বলুন মিসেস চৌধুরী, আমি আপনার জন্য কি করতে পারি? আমি আমার স্বামীকে তালাক দিতে চাই। তালাক? তালাক দেবেন কেন? এত সহজে তালাক দেওয়াটা কি ঠিক হবে? তাছাড়া স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি, একটু ঝগড়া তো সব সংসারেই হয়ে থাকে। ঠান্ডা মাথায় ভালো করে চিন্তা করে দেখুন। আপনার স্বামীকে বোঝানোর চেষ্টা করুন। কোন স্বামীকে বোঝাবো? যে স্বামী বিয়ের আগে থেকে অন্য এক নারীর আঁচলের নিচে বন্দী হয়ে গোলামি করছে, যে স্বামী বাসর রাত থেকে আজ পর্যন্ত একটি বারের জন্য কাছে আসেনি, তাকে কি করে বোঝাবো? ও, এত কিছু হয়ে গেছে। আচ্ছা, আপনি যদি মেয়েটিকে চেনেন তাহলে আমার মনে হয় তার সাথে একটিবার দেখা করে মেয়েটিকে আপনি বোঝান। তার যদি সামান্যতম বিবেক থাকে তাহলে সে নিজেই রাস্তা থেকে সরে যাবে। সব জেনে শুনে যে মেয়ে ছলনা দিয়ে একজন বিবাহিত পুরুষ মানুষকে নিজের আঁচলের নিচে বেঁধে রেখেছে, আর আমার এক কথাতেই সে সরে যাবে। তবুও যদি কিছু মনে না করেন, আমি বলবো একবার দেখা করলে অসুবিধা কোথায়? ঠিক আছে, আপনি যদি দেখা করতে না চান তাহলে মেয়েটির ঠিকানা আমাকে দিন, আমি নিজে গিয়ে দেখা করে তাকে বোঝাবো। আপনি যাবেন? যাব না মানে? নিশ্চয়ই যাব। যে নারী ছলনা দিয়ে অন্যের স্বামীকে বিবাহিত স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নেয়, সুখের সংসার আগুনে পুড়িয়ে ছারখার করে দেয়, তারা নারী সমাজের কলঙ্ক, সুন্দর জীবনের অভিশাপ। আমি একজন নারীর দাবি নিয়ে তার কাছে যাব, তাকে আমি বোঝাবো। আপনি যাবেন? আপনি বিশ্বাস করুন, কোনো মেয়ে সাজানো সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যাক, এ আমি চাই না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি ঠিকানা বলুন, আমি নিজে গিয়ে তাকে বোঝাবো। এ অন্যায়, এ অপরাধ। কি ভাবছেন? ঠিকানা বলুন। লিখুন, শাহানা চৌধুরী, অ্যাডভোকেট, 3/2 গুলশান। আপনার স্বামীর নাম? শাহিদ চৌধুরী, পুলিশ ইন্সপেক্টর। কি হলো, চুপ করে আছেন কেন? জবাব দিন। একজন বিবাহিত স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে ছলনা দিয়ে কে দূরে সরিয়ে রেখেছে? কে তার সুখের সংসার ভেঙে চুরমার করে দিয়েছে?
বলুন, জবাব দিন। চুপ করে আছেন কেন? জবাব দিন। আমি এর জবাব দিচ্ছি মিসেস চৌধুরী। আপনার সুখের সংসার আপা ভেঙে চুরমার করে দেয়নি, বরং সাহেব চৌধুরী আপনার স্বামী আপার সংসার ভেঙে চুরমার করে দিয়েছে। জামাল, এই সব কিছুর জন্য একমাত্র দায়ী আপনার স্বামী। এখন আর আপার জীবনে সে প্রেমিকও নয়, স্বামীও নয়। জামাল চুপ কর। জানতে চান আপনি প্রেম করে জীবনে কি পেয়েছে আমার আপা? শুনবেন আপনি? আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার তুই কে? গেট আউট, বেরিয়ে যা এখান থেকে। আমি ওর বেয়াদবির জন্য ক্ষমা চাইছি। আমি আপনার কাছে ভালো মানুষ সাজার জন্য বলছিলাম। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই চরম সত্য। আপনার স্বামীর সঙ্গে আপনাদের বিয়ের পর আমার আর কোনো সম্পর্ক নেই। আপনি হয়তো জানেন না, যেদিন আপনাদের বিয়ের কথা শুনেছি সেদিন থেকে আমি আমার হারানো দিনের সব স্মৃতিগুলোকে নিজের হাতে কবর দিয়েছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার জীবনে যতই ঝড় আসুক, যতই তুফান আসুক না কেন, কোনদিন কোনো দাবি নিয়ে আপনাদের জীবনে বাধা হয়ে দাঁড়াবো না। আপনাদের সুখের সংসারে সুখের আলোটা নিভিয়ে দেব না। আমি কথা দিচ্ছি। আপা, বিশ্বাস করো আপা, তোমার অপমান আমি সহ্য করতে পারি না। আমার বেদনির জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও আপা। স্বাগতম 7 বছর পর খোলা আকাশের মুক্ত বাতাসে আমাদের মাঝে আপনাকে পেয়ে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কংগ্রেচুলেশন ড্যাড। লেটস গো, কাম অন এভরিবডি, কাম অন। জানিস দোস্ত, এই মান রাজু এখন পুলিশের চামচা হয়েছে। ড্যাড, সাহেব চৌধুরী আর উকিল শাহানা চৌধুরীর উপর প্রতিশোধ নেবার আগুন কি তোমার নেমে গেছে? 7 বছরের প্রতিদিনের হিসাব আমাকে সুদে আসলে নিতে হবে। একটা একটা করে গুনে গুনে আমি প্রতিশোধ নেব, কাউকে রেহাই দেব না। ওরা তো বেশ সুখী দিন কাটাচ্ছে, মহা আনন্দ ফুর্তিতে বেঁচে আছে। এখন থেকে ওদের বাঁচা মরা হবে আমার ইচ্ছায়। আমার 1 নম্বর হিসাব হবে ওই সুন্দরী উকিল শাহানা চৌধুরী। কুকু দেখেছ, ফাঁক দেখনি। একটু অপেক্ষা করো, তোমার জামাল মামা এক্ষুনি এসে পড়বে। বেশি দূরে যাচ্ছি না তো, অন্তুদের বাসার সামনে খেলবো। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসে পড়বে কিন্তু। আচ্ছা। আসতে পারি? আপনি? আমার একটা প্রাইভেট কেসের জন্য আপনার কাছে এসেছি। আপনি কি করে ভাবলেন আমি আপনার মতো লোকের কেস করব? আপনি যদি ভদ্র মানুষ হয়ে থাকেন তাহলে যে কোনো অজুহাতে আর কোনো দিন এখানে আসবেন না। আমি জানি আপনি রেগে গেছেন, আপনি আমাকে সহ্য করতে পারেন না। ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি আর কোনোদিন আপনার এখানে আমি আসবো না। যদিও জানি আমার প্রয়োজনে আপনি নেই, কিন্তু আপনার প্রয়োজনে আমি সব সময় আছি। যদি কোনোদিন আমাকে প্রয়োজন মনে করেন
এই টেলিফোন নাম্বার লিখে দিয়ে গেলাম। আপনি ডাকলে আমি আসব। বাই। এত দেরি করলি কেন? বাজারে যা ভিড়। আমি দরকারি কাজে বাইরে যাচ্ছি। শুভ অন্তুর সাথে খেলতে গেছে, ও এলে দুধ খেতে দিস। আমার দেরি হলে আমি ফোন করব। ঠিক আছে আপা। ওরে বাপরে, পুলিশ! আমাকে তুমি থানায় নিও না পুলিশ। তাহলে কি করব? তুমি আমার মাথাটা ফাটিয়ে দাও, রক্ত তো সবই একরকম, তাহলেই সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে থানায় নেব না। তুমি তো খুব সুন্দর মানুষ। ইস, কতখানি কেটে গেছে। তোমার নাম কি? শুভ। তোমার আব্বুর নাম কি? দূর, বোকা পুলিশ বলে কি, আম্মুই তো সব। দেরি হয়ে গেলে আমার বকা দেবে। আমি এখন যাই। আচ্ছা, যাও। হ্যালো শুভ, আব্বু তুমি দুধ খেয়েছো? আমি তোমার আন্টির বাসা থেকে বলছি। এখনই খাবো আম্মু। আমার লক্ষ্মী আব্বু, দুধ খেয়ে নিও, আমার ফিরতে একটু দেরি হবে। হ্যালো হ্যালো হ্যালো, না না, শুভকে ছেড়ে দাও। শুভ, 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 হ্যালো হ্যালো হ্যালো, শুভ। 7 বছরের প্রতিশোধ তিলে তিলে নেব। তোর বাচ্চাকে নিয়ে গেলাম। কে তোমরা? আমার বাচ্চাকে নিচ্ছ কেন? আমার নাম শুনলে তোর পিলা চমকে যাবে। আমি ডিসি কো লোক হান্দ বলছি। না, তোমরা যা চাইবে আমি তাই দেবো। তবু আমার সন্তানকে নিও না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আমরা চাই প্রতিশোধ, 7 বছর জেল খাটার প্রতিশোধ। কাল সকালে তোর বাচ্চাকে কেটে টুকরো টুকরো করে কাক পক্ষীকে দিয়ে খাইয়ে দেবো। হ্যালো, মিসেস সাহেব বলছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার জীবনে যতই ঝড় আসুক, যতই তুফান আসুক না কেন, কোনদিন কোনো দাবি নিয়ে আপনাদের জীবনে বাধা হয়ে দাঁড়াবো না। আপনাদের সুখের সংসারে সুখের আলোটা নিভিয়ে দেব না। হ্যালো, কার টেলিফোন? কথা বলেনি, রেখে দিয়েছে। ও, শুভ, আমার শুভ, শুভ। যদি কোনোদিন আমাকে প্রয়োজন মনে করেন, এই টেলিফোন নাম্বার লিখে দিয়ে গেলাম। আপনি ডাকলে আমি আসব। আমার সন্তানকে দাও, ওরা আমার সন্তানকে ধরে নিয়ে গেছে। ওরা আমার শুভকে মেরে ফেলবে। আপনার সন্তান? হ্যাঁ, আমার সন্তান শুভকে এনে দাও, আমার বুকের মানিককে এনে দাও। তুমি যা চাইবে আমি তাই দেব। নিজেকে বিক্রি করে তোমার ঋণ শোধ করবো। তবু আমার সোনা মানিক এনে দাও, আমার সোনা মানিক এনে দাও। চুপ করুন, বলুন কি হয়েছে? কে আপনার সন্তানকে নিয়ে গেছে? টেলিফোনে বলেছ না ভান্ধু, ডিসি কোন লোক। শান্ত হন, আমি কথা দিচ্ছি
আমার জীবনের বিনিময় হলেও আমি আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দেবই। কালু জানে, কালু বলছি বলছি জোসনার ঘরে। কি করছো? বল হামদু কোথায়? না এখনো বল, নইলে জানে মেরে ফেলবো। না বলছি বলছি, রায় বাহাদুরের পুরো বাড়িতে। এতক্ষণে ওই বাচ্চাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তারপর একে একে আলাদা আলাদা করে সবগুলোকে ছাড় পোকার মতো পিষে মেরে ফেলব।
দেখি তোর এই অবস্থা কেন? আমাকে রক্তাক্ত করে রাজু বাচ্চাকে নিয়ে গেছে। শোনা মালিক, হায় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয়। শুভ, শোনা আমার মালিক, আমার আপনি? আমি কথা দিয়েছিলাম তোমার ঋণ শোধ করব। শুভ জীবনের বিনিময়ে নিজেকে আজ বিক্রি করে তোমার ঋণ শোধ করতে এসেছি। তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়েছ। তোমার এতদিনের লালিত লালসা মিটিয়ে আমাকে ভোগ করে ঋণ মুক্ত করো। হাটে বাজারে বেচা কেনা হয়, আমি কোনো সদাগর নই, সদাগরের অভ্যাসও আমার নেই। আপনি যতটা খারাপ আমাকে জানেন, ঠাস করুন আর নাই করুন, অতটা খারাপ লোক আমি নই। তোমার মতো লম্পট চরিত্রহীন লোকদের মুখে অনুশোচনা শোভা পায় না। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। শুরু থেকে আমার প্রতি তোমার কুদৃষ্টি পড়েছে। হয়তো ভাবছো আমার স্বামী নেই, কিন্তু সন্তান এলো কোত্থেকে? কই, তুমি তো আমার সন্তানের পরিচয়, তার বাবার নাম জানতে চাইলে না? আপনি শুভর মা, শুভ আপনার সন্তান। আমার জানার জন্য এটুকুই যথেষ্ট, এর চেয়ে বেশি কিছু আমি জানতে চাই না। তুমি জানতে না চাইলেও তোমার কাছে আজ আমি সব বলবো। আমার সন্তান কোনো পাপের ফসল নয়। আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার স্বামী আমার সাথে বিশ্বাসঘাতকতা করে সে আবার বিয়ে করেছে। শুনবে, শুনবে তার নাম? পুলিশ ইন্সপেক্টর সাহেব চৌধুরী। কি তোমার সাথে আমার ছবি? আমার ছবি নিয়ে ব্ল্যাকমেল করতে চাও নাকি? বলো, কোথায় পেয়েছো আমার ছবি? আমি যে পরিচয় আপনার কাছে পরিচিত, সেটা আমার আসল পরিচয় নয়। আমিও সুন্দর এই পৃথিবীতে সুন্দর জীবন নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমি একজনকে ভালোবেসেছিলাম, দেখতে অবিকল আপনারই মতো ছিল সে। কি দেখছো অমন করে? তোমাকে। জানো রাজু, তুমি যখন আমার কাছে থাকো তখন পৃথিবীর আর কারো কথাই আমার মনে পড়ে না। বিশ্বাস করো, আমিও তোমাকে কাছে পেলে আর কোথাও যেতে ইচ্ছা করে না। মনে হয় পৃথিবীটা কত সুন্দর। তুমি ছাড়া আমার এই জীবন অন্ধকারে তলিয়ে যাবে। তোমাকে ছাড়া আমি বাঁচব না। তোমার বাবা? দূর বোকা, ভয় নেই, আজকেই বাবা চিটাগাং গেছেন। তাই নাকি? তাহলে তো তাহলে কি? দাদি তুমি? হ্যাঁ, যে কাজে চট্টগ্রাম যেতাম সেটা ফোনে সেরে নিয়েছি। রাজু, তুমি আমার সঙ্গে এসো। কোন যোগ্যতার বলে তুমি আমার মেয়ের এত কাছে এসেছো? চুপ করে আছো কেন? জবাব দাও। আমরা দুজন দুজনকে ভালোবাসি।
জানো তার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? সামান্য একটা স্কুল মাস্টারের ছেলে হয়ে কোটিপতি খান বাহাদুরের মেয়ের সঙ্গে প্রেম করার এত বড় দুঃসাহস কোত্থেকে পেয়েছো? তাহলে আপনি স্টপ ইট! রেহানার সরলতার সুযোগে মিথ্যে প্রেমের কথা বলে আমার অর্থ বিষয় সম্পত্তির লোভে তুমি এ পথ বেছে নিয়েছো। তোমার আর তোমার বাবার 1 মাসের বেতন দিয়ে আমার মেয়ের একজোড়া জুতো কেনা যাবে না। কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে চাও? কত টাকার বিনিময়ে তুমি আমার মেয়ের পথ থেকে সরে দাঁড়াবে? আমি তাই দেব। টাকার অঙ্কটা বসিয়ে নাও। কি হলো, লিখছো না কেন? আমি যা লিখব আপনি তাই দেবেন? হ্যাঁ হ্যাঁ, তাই দেব। খান বাহাদুরের কোনো চেক আজ পর্যন্ত ডিসঅনার হয়নি। নিন। চুপ করে আছেন কেন? কথা দিয়েছেন, যা লিখেছি তাই তো দেবেন। অন্য কেউ হলে এই থাপ্পড়ের জবাব আমি দিতাম, কিন্তু আজ হোক কাল হোক আপনি আমার সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবেন, তাই আপনার সাথে আমি বিয়া করলাম না। দারুণ দারুণ, ওকে বের করে দে। না না, আমি যাব না। যদি যেতেই হয় তাহলে রেহানাকে নিয়েই যাব। রেহানা, 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 বের করে দে। রেহানা, কোথায় যাচ্ছিস? ড্যাডি, না, ড্যাডি, আমার সাথে আয়। ড্যাডি, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও আমাকে। আমাকে ছেড়ে দাও, ড্যাডি। আমি বেঁচে থাকতে কোনো দিন তোকে রাজুর সাথে বিয়ে দেব না। কালই আমার বাল্যবন্ধু কোটিপতি আকরামের একমাত্র ছেলের সাথে তোর বিয়ে দেব, কথাটা মনে রাখিস। ড্যাডি, 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 ড্যাডি। রাজু, 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 তুই কোনো খবর রাখিস না? কি হয়েছে? রেহানার আজ বিয়ে হচ্ছে। না না, আমি বিশ্বাস করি না। রেহানা বিয়ে করতে পারে না। রাজু, আমি আজ তোর কোনো কথা শুনতে চাই না। আমাকে ছেড়ে দে। রাজু, রেহানা, আমি এসে গেছি। রেহানা, রাজু, তুমি তুমি এসেছো? রেহানা, রেহানা, তুমি এমন করছো কেন রেহানা? আমি আমি রেহানা। বিষ খেয়েছি। বিদায় বেলায় শুধু এইটুকু বলবো, এ আমার পরাজয় নয় রাজু, এ আমার ভালোবাসার বিজয়। তুমি 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 আমাকে ক্ষমা করে দিও। সেদিন থেকে আমার জীবনও অন্ধকারে তলিয়ে গেছে। ভাগ্য আমাকে সুন্দরের পথ থেকে অসুন্দরের পথে নিয়ে এসেছে। তোমার কথা শুনে মনে হচ্ছে আমার হারিয়ে যাওয়া যমজ বোন রেহানা কথা বলছো তুমি। আমি যেদিন প্রথম আপনাকে আদালতে দেখেছিলাম, দেখে আমি চমকে উঠেছিলাম। রেহানার চেহারার মতো অবিকল আপনার চেহারা। পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ রইল না বাবা। আজ আমি একা, বড় একা। না না না, এ পরাজয় আমি মানব
জীবিত অথবা মৃত রাজুকে আমার চাই। হা করে দেখছিস কি? যা এখনই এই মুহূর্তে যেখান থেকে পারিস উকিল আর তার ছেলে আর ওই ইন্সপেক্টরের স্ত্রীকে তুলে নিয়ে আয়। যা! এই, যাও, যাও, যাও। কান টানলেই মাথা আসে। এবার দেখবো রাজু তুই কত গভীর জলের মাছ। শুভ কেমন আছে? ভালো। আপনি কেমন আছেন? ভালো। আপনার শরীর এখন হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, ইন্সপেক্টর, তোমার স্ত্রী আর অ্যাডভোকেট শাহানা চৌধুরী তার একমাত্র প্রাণপ্রিয় আদরের সন্তান এখন লাল পাহাড়ে আমার পিস্তলের সম্মুখে মৃত্যুর প্রহর গুনছে। আমি কোনো কথা শুনতে চাই না। যেখান থেকে পারো 3 ঘন্টার মধ্যে রাজুকে আমার চাই। আমি শুধু রাজুর অপেক্ষায়। আর যদি হাজির করতে না পারো তাহলে প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে লাশ আমি পাঠাবো। মনে রেখো, রাজুর একটা জীবনের বিনিময়ে 3টা জীবন, আর সময় মাত্র 3 ঘন্টা। হ্যালো হ্যালো, আমার সন্তানকে ছেড়ে দে, আমাকে মার। সেদিন বলেছিলাম তুই কাঁদবি আর আমি হাসবো। আমার অট্ট হাসিতে তোর কান্নার আওয়াজ আমার কানে পৌঁছাবে না। এবার বল, কাকে আগে মারবো? শয়তান, আমার জন্য তোরা জেল খেটেছিস। আমি বেঁচে থাকতে তোদের মতো শয়তানের কাছে কোনো দিন মতো করবো না। সাব্বাস উকিল সাহেবা, অদ্ভুত। না না, আমাকে মারো। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। আমার এই ব্যর্থ জীবনে বাঁচতে চাই না। অবুঝ শিশু আর তার মাকে ছেড়ে দাও। তুমি আমাকে মেরে প্রতিশোধ নাও। বিউটিফুল, অপূর্ব, বেশ। না না, তুমি আমাকে মারো। জবাব নেই। তাহলে আমার সিদ্ধান্ত আমাকেই নিতে দে। হ্যালো, ইন্সপেক্টর সাহেব বলছি। মেট্রো হাসপাতাল থেকে বলছি, একটি লাশ। লাশ? আমি এক্ষুনি আসছি।
ইন্সপেক্টর সাহেব বলছি। ইন্সপেক্টর, 1 ঘন্টা একটি লাশ আমি পাঠিয়েছি। তুমি যদি এখনো রাজুকে আমার হাতে তুলে না দাও, তাহলে বাকি 2 ঘন্টায় 2টি লাশ একইভাবে পৌঁছে যাবে। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, অ্যাডভোকেট শাহানা চৌধুরীর বাসায় গিয়ে দেখলাম সব তছনছ করা। অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না। ওরা কোথায়? ডিসি কোন লোকেরা তোমার জিম্মি হিসেবে ওদেরকে লাল পাহাড়ে ধরে নিয়ে গেছে। 3 ঘন্টার মধ্যে তোমাকে ওদের হাতে তুলে না দিলে প্রতি ঘন্টায় একটি করে লাশ পাঠাবে। হ্যাঁ? কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। 1 ঘন্টা পার হওয়ার সাথে সাথেই ওরা আমার স্ত্রী চান্দার লাশও পাঠিয়ে দিয়েছে। আমি যাব, আমি নিজে গিয়ে ধরা দেবো, তবু আমার জন্য ওদের এভাবে মরতে দেব না। রাজু, রাজু তুমি জানো না? রাজু, রাজু, আমি আইনের লোক হয়ে তোমাকে এভাবে পাঠাতে পারি না। আর খুনিদের কাছে আইন কখনো মাথা নত করতে পারে না। আমি আইনের লোক নই, আইন বুঝতেও চাই না। শুধু এটুকু বুঝি, আপনার দ্বিতীয় স্ত্রী চান্দা ওদের হাত থেকে বাঁচতে পারেনি, আর ঠিক তেমনি ওদের হাত থেকে বাঁচতে পারবে না আপনার প্রথম বিবাহিত স্ত্রী শাহানা চৌধুরী আর আপনারই নিষ্পাপ ফুলের মতো সন্তান শুভ। কি বলছো তুমি? হ্যাঁ, শুভ আপনারই সন্তান। মুখে না বললে আপনি কি অস্বীকার করতে পারেন ধর্মকে সাক্ষী রেখে শাহানা চৌধুরীকে আপনি বিয়ে করেননি? শাহানা চৌধুরী আপনার বিবাহিত স্ত্রী নয়, বলুন। আর তার মুখ থেকেই শুনেছি শুভ আপনারই সন্তান। শুভ? শুভ আমার সন্তান? তুমি তো খুব সুন্দর মানুষ। ইস, কতখানি চিঠি গেছে। তোমার নাম কি? শুভ। তোমার আব্বুর নাম কি? দূর, বোকা পুলিশ বলে কি। আম্মুই তো সব। দেরি হলে আম্মু বকা দেবে। আমি এখন যাই। আচ্ছা, যাও। কি ভাবছেন? ইন্সপেক্টর সাহেব, কোনদিন আপনার কাছে আমি কিছু চাইনি, আপনার কথার অবাধ্য হয়নি। আজ হাত জোর করে বলছি, শুধু আমার জন্য ওরা মারা যাবে। আমাকে যেতে দিন, না হয় ওদের হাতে আমাকে তুলে দিন। তবু আমি তোমাকে যেতে দেব না। আইনকে আমি কিছুতেই ছোট হতে দিতে পারি না। আমি যাবই। সেন্ট্রিং, ওকে হাজতে আটকে রাখো। স্যার, পুলিশ বাহিনী রেডি, মুভ। দেন করছিস কেন কাপুরুষ? আমাকে গুলি কর। নিষ্পাপ শিশুটাকে ছেড়ে দে। আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল। আর মাত্র 10 মিনিট বাকি। এই সময়ের মধ্যে যদি রাজুকে আমার হাতে তুলে না দেয়, তাহলে তোর চোখের সামনে গুলি করে তোর বাচ্চার লাশ আমি পাঠিয়ে দেব। তারপরে সুন্দরী অ্যাডভোকেট শাহানা চৌধুরী পানি, 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 একটু পানি, পানি, এলো পানি।
তুমি এ কি করলে? কেন এভাবে নিজের জীবনটা শেষ করে দিলে? আমার সময় শেষ। আমি 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 চলে যাচ্ছি। না না রাজু, তোমাকে এভাবে আমরা বিদায় দেব না। বিদায় বেলায় আমার অনুরোধ, আপনার স্ত্রী সন্তানকে কাছে টেনে নিন। রাজু